ভারতের মানচিত্রের এক কোণে সরু চিকেন নেক পার হলেই শুরু হয় আরেকটা ভারত, যেখানে প্রতিটা চেকপোস্ট মনে করিয়ে দেয় তারা দেশের নাগরিক নয়, বরং নজরদারিতে আছে। দিল্লি বলে সব শান্ত, কিন্তু পাহাড় বলে আমাদের ভিতরে আগুন জ্বলছে। যে ভারতের মানুষ আজও বলে দিল্লি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড আস। আমরা ভারতের অংশ হলেও ভারত আমাদের চেনে না। কেউ বলে উই নেভার ইন্ডিয়ান্স, কেউ বলে ইন্ডিয়া কেম টু আস উইথ আর্মি নট উইথ ট্রাস্ট। এটাই উত্তর পূর্ব ভারত, সুন্দর, শান্ত, রহস্যময়, কিন্তু ভিতরে জমে থাকা বিদ্রোহ, অবহেলা, ভয় আর বঞ্চনার আগ্নেয়গিরি। 7 রাজ্যের ভিতরে 7 রকম ক্ষত। বছরের পর বছর ধরে নাগা, কুকি, মিজো, বডো, মেঘালয়, মণিপুর অনেক গোষ্ঠী বারবার বলছে আমাদের আলাদা দেশ চাই, আমাদের আলাদা রাজ্য চাই। কিন্তু কেন? উত্তর পূর্ব ভারতের মানুষ আসলে কি চায়? কেন এতগুলো আন্দোলন? এবং ভারতের সাথেই তাদের দূরত্ব কিভাবে তৈরি হলো? উত্তর পূর্ব ভারতের মানুষ কেন বলে উই ওয়ান্ট সেপারেশন? হয় নর্থ ইস্ট ফিলস লাইক অ্যান আউটসাইডার ইন ইন্ডিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এতগুলো রাজ্য বারবার বিচ্ছিন্নতার আগুন জ্বলে, কেন কিছু জনগোষ্ঠী এখনো বলে আমরা ভারতের অংশ নই, আমরা আলাদা জাতি। আর সত্যিই কি উত্তর পূর্ব ভারতের মানুষ ভারত ছাড়তে চায়? আজ আমরা সেই লুকোনো সত্যকে খুলে দেখব। আজকের গল্পটা সেই ভারতকে নিয়ে যাকে ভারত নিজেই দেখতে ভয় পায়। আর কেনই বা ভারত সরকার আমাদের থেকে 7 সিস্টার্সের এই সত্যটাকে লুকিয়ে রাখে। এরা নিজেদের বলে নাগা, মিজো, খাসি, গারো, বোরো। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে কষ্টের ডায়লগটা হলো ইন মেইনল্যান্ড ইন্ডিয়া দে কল আস চাইনিজ। এবং এটা বারবার ঘটে, ট্রেনে, কলেজে, চাকরিতে, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের বলা হয় তুমি নেপালি, তুমি চাইনিজ, তোমায় ভারতীয় লাগছে না। ওরা কি আসলেই ভারতীয়? একটা দেশের মানুষ নিজের দেশেই যদি নিজেকে বিদেশি মনে করে, সেখানে বিদ্রোহ জন্মাতে কতক্ষণ? এই লুকস ডিসক্রিমিনেশন বিচ্ছিন্নতার আগুনের প্রথম স্ত্রীলিঙ্গ। একজন খাসি মেয়ের বক্তব্য, ইউ ডোন্ট সি আস লাইক অ্যাস ইন্ডিয়ানস, ইউ সি আস অ্যাজ ফরেনার। ভারতের সাথে মাত্র 22 কিলোমিটার সরু করিডোর, শিলিগুড়ি করিডোর। এই পথটাই উত্তর পূর্বকে ভারতের সাথে জুড়ে রেখেছে। এই সরু জায়গাটা কেটে গেলেই অন্যরকম একটা ভারত শুরু হয়। চারদিকে চীন, মায়ানমার, বাংলাদেশ, ভুটান। এমন এক ভারত যেখানে মুখাবয়ব, ভাষা, সংস্কৃতি, খাবার সবকিছুই মেইনল্যান্ড ভারত থেকে আলাদা। এখানে 200 এর বেশি জনজাতি নিজেদের ভাষা, নিজস্ব পোশাক, নিজেদের নীতিরীতি রয়েছে, যারা বলে উই আর নট লাইক মেইনল্যান্ড ইন্ডিয়া। আর ইতিহাস, অনেক অঞ্চল ব্রিটিশরা ঘোষণা করেছিল এক্সক্লুডেড এরিয়া হিসেবে, যেখানে ভারতীয় আইনই চলতো না। ফলে মানুষের মনে গেঁথে গেল আমরা ভারতীয় নই, আমাদের শুধু ভারত শাসন করে। এটাই বিচ্ছিন্নতার দ্বিতীয় আগুন। ব্রিটিশদের ভুলের কারণে আজও জ্বলছে উত্তর পূর্ব ভারত। ব্রিটিশরা উত্তর পূর্বকে মানে 7 সিস্টার্সকে ব্যবহার করত বাফার জোন হিসেবে। মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব জায়গায় তারা সম্পূর্ণ কন্ট্রোল নিত না, বরং বলতো তোমরা তোমাদের মতোই থাকো, আমাদের দরকার নেই। ফলে এই মানুষগুলো মনে করেছিল আমরা ভারতের কোনো অংশ নই, আমরা স্বাধীন। কিন্তু যখন ভারত স্বাধীন হলো, এই অঞ্চলগুলো হঠাৎ করেই ভারতের মানচিত্রে ঢুকে গেল। অনেকেই প্রশ্ন করলো আমরা তো কখনো ভারতকে অনুমতিই দেইনি, তাহলে আমরা ভারতের অংশ হলাম কিভাবে? এখান থেকেই শুরু হয় অবিরাম যুদ্ধ, যা আজও শেষ হয়নি। স্বাধীনতার মাত্র 4 মাস আগে 18 এপ্রিল 1947 সালে জওহরলাল নেহেরু একটি বিতর্কিত বক্তৃতা দিয়েছিলেন। যদি কোনো রাজ্য ভারতের সাথে যোগ দিতে রাজি না হয়, তাহলে তাকে একটি শত্রু জাতি হিসেবে গণ্য করা হবে এবং চিরদিনই ভারতের শত্রু হিসেবে বিবেচনা করা হবে, এবং এর পরিণতিও তাকে ভোগ করতে হবে। 1947 সালে ভারত স্বাধীন হলো। এই যে ভারত, আজ পর্যন্ত আমরা যে দেশটিকে গণতান্ত্রিক বলে মনে করি, তা কি আসলে বন্দুকের মুখে তৈরি হয়েছিল? ভারত কি সবগুলো রাজ্যকে তার প্রাপ্য অধিকার দিয়েছে, নাকি তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভারতের সাথে যুক্ত করা হয়েছে? আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভারত কি আজ চীন, তিব্বতের সাথে যা করছে, ভারত এই রাজ্যগুলোর সাথে একই রকম আচরণ করছে না? আজ পর্যন্ত ভারতের উত্তর পূর্বের প্রত্যেকটি রাজ্যে বিদ্রোহে ডুবে আছে। যদি জিজ্ঞেস করেন উত্তর পূর্বের প্রথম বিচ্ছিন্নতার দাবি তোলে যে রাষ্ট্র, তা হলো নাগাল্যান্ড। 15ই আগস্ট 2025 সালে সমগ্র ভারত যখন 78তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত ছিল, ঠিক তখন ভারতেরই একটা রাজ্য ভারতের সাথে থাকা সত্ত্বেও শেষ 79 বছর ধরে নাগাল্যান্ড ভারত থেকে স্বাধীনতা লাভের উদযাপন করছে। কারণ তারা বলে উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট বিফোর ইন্ডিয়া। আপনি বিশ্বাস করবেন না, এই রাজ্যের নিজস্ব সংসদ আছে, একটি পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এর নিজস্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এমনকি অর্থ মন্ত্রণালয় আছে। এটি যেন ভারতের ভিতরেই দ্বিতীয় সরকার কাজ করছে। এবং আরো বড় কথা হলো, তাদের নিজস্ব ভারতের মতো একজন প্রধানমন্ত্রীও আছে, থিঙ্গালা মুইভা, যিনি ভারতের প্রধানমন্ত্রীর মতো বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ তারা আক্ষরিক অর্থেই ভারতের মধ্যে তাদের নিজস্ব একটি পৃথক দেশ তৈরি করছে, এবং তাদের পেশাদারভাবে প্রশিক্ষিত একটা সেনাবাহিনীও আছে। নাগাদের সাথে ভারতের বিখ্যাত 9 দফা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল ভারতীয় সরকার তাদের নির্বাহী বিভাগ এবং
আইনসভার স্বায়ত্তশাসন দেবে, ভারত তাদের স্বাধীনতা দেবে। কিন্তু এই চুক্তির মাত্র 2 মাস পরে ভারত সরকার জানতে পারে এই চুক্তি শুধু 9 দফা চুক্তি নয়। এই 9 দফা চুক্তির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল নাগাল্যান্ডকে ভারত থেকে তাদের স্বাধীনতার চুক্তি। কিন্তু জওহরলাল নেহরু খুব কঠোর ছিলেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন, ভারতের উপর আকাশ ভেঙে পড়ুক অথবা ভারত টুকরো টুকরো হয়ে যাক কিংবা সর্বত্র রক্তের নদী বয়ে যাক, উই ডোন্ট কেয়ার, কিছু আসে যায় না। যতক্ষণ না আমি বেঁচে আছি নাগাসকে কখনোই স্বাধীনতা দেওয়া হবে না। কিন্তু আজও 28টি বিদ্রোহী গোষ্ঠী আছে যারা কেবল স্বায়ত্তশাসনই নয়, নাগাকে সম্পূর্ণরূপে ভারত থেকে স্বাধীন করতে চায়। তারা এই অঞ্চলগুলোকে ভারত থেকে আলাদা করতে চায়। তারা তাদের নিজস্ব বৃহত্তম নাগাল্যান্ড তৈরি করতে চায়। 1946 সালে নাগা ন্যাশনাল কাউন্সিল গঠন করা হয় এবং এখান থেকেই স্বাধীনতার দাবি তোলা হয়। 1947 সালে ভারতের ঠিক একদিন আগে তারা তাদের নিজস্ব একটি পৃথক রাষ্ট্র ঘোষণা করে। এমনকি নাগা নেতারা ঘোষণাই করে দেয়, উই আর নট ইন্ডিয়ান, উই হ্যাড আওয়ার ওন নেশন। একজন নাগা এডলার বলেন, ইন্ডিয়া ডোন্ট জয়েন আস, ইন্ডিয়া ইনভেডেড আস। ভারত সরকার অপেক্ষা করলো, আলোচনা করলো। শেষে যখন সমাধান হলো না, তখন সেনা পাঠানো হলো। সেখান থেকেই শুরু হলো দশকের পর দশক থেকে গেরিলা যুদ্ধ। এনডিএফবি, এনএসসিএন, আইএম, এইচএনসিএল, এনএনসি, এরকম অসংখ্য আন্ডারগ্রাউন্ড গ্রুপ। গ্রাম উড়লো, জঙ্গল পুরলো, আর ভারত সরকারের সাথে নাগাদের সম্পর্ক আরো দূর সরে গেল। রক্ত, সন্দেহ, ভয় এগুলো মিশে গিয়ে সৃষ্টি করলো দীর্ঘস্থায়ী ক্ষত। 1949 সালে ভারত মণিপুর দখল করলো। 31 এপ্রিল 2019 সালে মণিপুরের 2 নেতা লন্ডনে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন। তারা দাবি করেন তারা মণিপুরের একটি নতুন সরকার গঠন করেছে এবং এখন থেকে রাজ্যটি ভারত থেকে স্বাধীন। ভারত মণিপুর দখল করার পর থেকে অনেক নিরীহ মানুষ হত্যা করছে। তাদের মতে ইনি হলেন মণিপুরের নতুন প্রধানমন্ত্রী হিয়ামবিন বীরেন এবং ইনি হলেন মণিপুরের নতুন মন্ত্রী, পররাষ্ট্র ও প্রতীক্ষা মন্ত্রী নারিং বম সমরজিৎ। এই মূর্তিটা দেখেছেন? আজও মণিপুরের অনেক মন্দির এবং বাড়িতে এটি দেখতে পাবেন। মেইটেইদের ড্রাগনের মতো মূর্তির পূজা করতে দেখা যায়। এর নাম হলো পাংখবা। আর হাজার হাজার বছর আগে যখন মণিপুর ছিল কাংলেপাক, এই সমগ্র দেশ মাইতি রাজাদের সাম্রাজ্য ছিল। তখন থেকে আজ পর্যন্ত তাদের এই পাংখবার বংশধর হিসেবে বিবেচনা করা হয়। আর সেই কারণেই 1947 সালে অনেক মণিপুরীরাই ভারতের সাথে যোগদান না করার সিদ্ধান্ত নেন। তারা তাদের একটি পৃথক দেশ তৈরি করে, কারণ তারা মৌলিকভাবে ভিন্ন ছিল। তারা তাদের নিজস্ব সংবিধান তৈরি করেছে, এমনকি স্বাধীন নির্বাচনও পরিচালনা করেছে। 1980 সালের মধ্যে এই সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যে ভারত সরকার সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন এএসপিএ আরোপ করতে হয়েছিল, যা এখনো বলবৎ আছে। এটা চলতেই থাকে। 10টি বিদ্রোহ গোষ্ঠী আছে যাদের সম্মিলিত শক্তি 55,000। এই সশস্ত্র মুক্তি বাহিনী যারা এখনো মণিপুরকে ভারত থেকে আলাদা করার জন্য লড়াই করছে। মণিপুর হলো উত্তর পূর্বের সবচেয়ে জটিল রাজ্য। নিজস্ব সংবিধান, নিজস্ব রাজ্য। এখানে 3টি বড় জাতিগোষ্ঠী, মেইটেই, কুকি এবং নাগা। এদের প্রত্যেকের আলাদা পরিচয়, আলাদা দাবি, আলাদা ইতিহাস। মেইতেই বলছে আমরা 1000 বছরের রাজ্য, কুকি বলছে এই পাহাড় আমাদের, নাগা বলছে আমরা নাগাল্যান্ডের অংশ। 3 দিকে 3 রকম দাবি। ফলাফল অসীম দাঙ্গা, অস্ত্র, হিংসা আর অবিশ্বাস। ভারত সরকার বাহিনী পাঠায়, লকডাউন হয়, ইন্টারনেট বন্ধ হয়, কিন্তু সমস্যা থেকে যায় আগের জায়গাতেই। 3 জন 3 ভাবে বলে দিস ল্যান্ড ইজ আওয়ার্স এবং 3 জনে মনে করে দিল্লি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড আস, দিল্লি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার রিয়ালিটি। একজন মেইটেই যুবকের কথা, আমাদের ইতিহাস 2000 বছরের, কেন আমাদেরকে অন্যদের মতো দেখতে হবে? একজন কুকির ডায়লগ, উই নেভার মণিপুরস পিপল, উই হ্যাভ আওয়ার ওন নেশন, উই হ্যাভ আওয়ার ওন ট্রাইব। একজন নাগার কথা, উই বিলং উইথ নাগাল্যান্ড, নট মণিপুর। এই 3 আগুন মিলেই তৈরি হয় ভারতের জটিলতম সংকট। 15ই আগস্ট সেদিন ছিল মিজোরামের রাজ্যপাল স্বাধীনতা দিবস উদযাপনার দিন। এই দিনে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাঠটি ছিল খালি, কোনো সশস্ত্র সামরিক লোকও উপস্থিত ছিল না। কেন মিজোরাম স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিল? আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলে আপনি উত্তর পূর্বের ভিডিওগুলোতে দেখতে পাবেন, যেখানে একদিকে ভারতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, অপরদিকে মিজোরামের কিছু লোক ভারতের পতাকা পুড়িয়ে ফেলছে এবং তারা স্লোগান দিয়ে বলছে, তোমরা হিন্দুরা এখান থেকে বেরিয়ে যাও। এমনকি 1959 সালে মৌতাম দুর্ভিক্ষ হয়, হাজার হাজার মানুষ মারা যায় সেখানে। দিল্লি সাহায্য পাঠায় দেরিতে, সেখান থেকে ক্ষোভ জন্মায়। পরে মিজোরাম মিজো ন্যাশনাল ফ্রন্ট গঠন করে এবং তারা মিজো ন্যাশনাল ফ্রন্ট আন্দোলন শুরু করে। আসাম তো আরও এক ধাপ এগিয়ে। উলফা নামে তাদের নিজস্ব একটি বাহিনী তৈরি করছে, যেখানে সামরিক সরকার গঠন করা হয় এবং তার মন্ত্রিসভা
ধারায় এই লোকদের অন্তর্ভুক্ত করা হয়। অভিবাসন, জমি দখল, পরিচয় সংকট, সশস্ত্র আন্দোলন শুরু। অর্থাৎ স্বাধীনতার আগেই উত্তর পূর্বের কয়েকটি অঞ্চল নিজেদের ভারত থেকে আলাদা ভাবতে শুরু করে। ভারত সরকার আসাম থেকে তেল এবং চা আমদানি করছে। আজও আসাম ভারতের তেল চাহিদার 15% পূরণ করে। জনগণ ভাবছে সম্পদ লুণ্ঠনের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। যদি আমরা বিভিন্ন তথ্য দেখি তাহলে আজ পর্যন্ত কমপক্ষে 60টি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা সম্পূর্ণরূপে উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চলকে ভারত থেকে স্বাধীনতা লাভ করার জন্য লড়াই করছে। এখানে তাদের রাজ্যভিত্তিক বিবরণ দেওয়া হলো। অবশেষে কেন্দ্রীয় সরকার সেখানে সিআরপিএফ এবং ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করেছিল। এমনকি সেখানে খোলাখুলিভাবে গুলি চালানোরও নির্দেশ দিয়েছিল। দুর্ভাগ্যবশত এই পুরো সংঘর্ষে কমপক্ষে 855 জন আসামের মানুষ প্রাণ হারায়। এই আন্দোলন আসামকে স্বাধীন করার জন্য। তারা মনে করে ভারত সরকার আর ব্রিটিশদের ভিতরে কোনো পার্থক্য নেই, উভয়ই সাম্রাজ্যবাদী। আসামে 17টি বিদ্রোহী গোষ্ঠী সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ভিতরে প্রতিদিনই সংঘর্ষের মুখোমুখি হচ্ছে। উত্তর পূর্বের অনেক অঞ্চলেই ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। উত্তর পূর্বে কেউ যদি ব্যবসা পরিচালনা করেন তাহলে তাকে সাপ্তাহিক চাঁদা দিতে হয়। যদি কেউ দোকান চালায় তাকেও সাপ্তাহিক চাঁদা দিতে হয়। এমনকি নিজস্ব বাড়ি থাকলেও তাকেও চাঁদা দিতে হয়। আপনি শুনলে অবাক হবেন, এইসব অঞ্চলে যেসব ট্রাক যাতায়াত করে তাদেরও সাপ্তাহিক চাঁদা দিতে হয়। এখান থেকে যেসব পণ্য সরবরাহ করা হয় যা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তার উপরেও বিভিন্ন রকমের কর আরোপ করা হয়। কেউ যদি এই সাপ্তাহিক চাঁদা দিতে অস্বীকার করে বা রাজি না হয় তাহলে তার পরিণাম কি হয়? এটা অনেক ক্ষেত্রে সরাসরি মৃত্যু পর্যন্ত হয়। এছাড়াও আসাম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরের অনেক অঞ্চলে কৃষকদের জোরপূর্বক আফিম চাষ করতে বাধ্য করা হয়। উত্তর পূর্বের সবচেয়ে বড় অভিযোগ হলো আমাদের সম্পর্কে ভারতের বাকিরা কিছুই জানে না। কেউ জানে না তাদের ইতিহাস, কেউ জানে না তাদের যুদ্ধ, কেউ জানে না তাদের উৎসব, কেউ জানে না তাদের ভয়। মেইনল্যান্ড ভারতে একটি ন্যারেটিভ তৈরি হয়েছে। উত্তর পূর্ব ভারত মানে সেভেন সিস্টার্স মানেই চীনামুখ, বিচ্ছিন্নতাবাদ, বিদ্রোহী, ওরা পাহাড়ি জাতি। আর এটাই তাদের কষ্টকে আরো গভীর করে। উত্তর পূর্ব ভারতের মানুষেরা একটা কথা খুবই অনুভব করে, দিল্লি রিমেম্বার্স আস অনলি হোয়েন চায়না কামস ক্লোজার। আর বাস্তব চিত্র, ভাঙা স্কুল, ভাঙা হাসপাতাল, 50 বছরের পুরনো রাস্তা, অনেক জায়গায় পান করার মতো পানি নেই। রেল স্টেশন সারা ভারতবর্ষের থেকে এখানে সবচেয়ে কম। এত অবহেলা, এত দূরত্ব, এত বেদনা নিয়ে কোনো জাতির হৃদয় কি এভাবে বাঁচতে পারে? উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ একেবারেই ভিন্ন। ভারতে 7 থেকে 8 হাজার রেল স্টেশন রয়েছে, আর উত্তর পূর্বাঞ্চলে সেখানে এই 60টি রাজ্যে মাত্র 400 থেকে 500টি রেল স্টেশন রয়েছে। আপনি শুনলে অবাক হবেন, শুধুমাত্র মহারাষ্ট্রের ভিতরেই এর থেকে বেশি রেল স্টেশন রয়েছে। আচ্ছা, পরিবহন সমস্যা 1 মিনিটের জন্য বাদ দেওয়া যাক। এমনকি তারা এগুলো থেকে দূরে রাখে, ফলে উত্তর পূর্ব অঞ্চলের মানুষ যথাযথ মৌলিক সুবিধাও পাচ্ছে না। এমনকি এখানে সরকারি স্কুলগুলোতে দেয়াল নেই, ছাদ নেই, এমনকি এখানে অনেক স্কুলে শৌচাগার পর্যন্ত নেই। সেখানকার স্কুল এবং সংবাদ মাধ্যমগুলো যদি দেখেন তাহলে আপনার এই বিষয়গুলো খুবই স্পষ্ট হয়ে যাবে। এখানে 1100-এর বেশি স্কুল আছে যেখানে ছাত্রদের জন্য খাবার পানীয় নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই এবং 4800 স্কুলে কোনো দেয়াল নেই। সেখানকার হাসপাতালেরও একই অবস্থা, ডাক্তারদের প্রয়োজনীয় উপকরণের প্রচুর অভাব। এখানে কোনো ঝাড়ুদার নেই, সরকারের দিক থেকেও কোনো উন্নয়নের আশা করা যাচ্ছে না। পুরনো সরঞ্জাম দিয়েই তাদেরকে কাজ চালিয়ে যেতে হয়। বছরের পর বছর ধরে এখানে উন্নত মানের রাস্তা নেই, হাসপাতাল নেই, উচ্চশিক্ষা নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই। সেখানের অনেকের ডায়লগ সরাসরি, উই ফিল লাইক সেকেন্ড ক্লাস সিটিজেন। ইন্ডিয়া টেক আওয়ার ল্যান্ড, ফরেস্ট, রিসোর্সেস বাট নট আওয়ার কালচার। এই মানসিক দূরত্বই বিচ্ছিন্নতার আসল আগুন। অর্থনীতি, উন্নয়ন, রাজনৈতিক গুরুত্ব, দিল্লির কাছে সবই যেন পরে করব তালিকার নিচের দিকে থাকে। পাহাড় ভাঙে, রাস্তা ধসে পড়ে, নদী প্লাবিত হয়, গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়, আর তখনও দিল্লিতে বৈঠক হয়, ফান্ড দেব কিন্তু পরে। এটা শুধু অবহেলা নয়, এটা একটি সিস্টেমেটিক ভুলে যাওয়া, একটা পুরো অঞ্চলকে মানচিত্রের প্রান্তে ফেলে রাখার ইতিহাস। উত্তর পূর্ব ভারতের চাকরির বাজার খুবই ছোট। রাস্তায় 100 কিলোমিটার যেতে 7 থেকে 8 ঘন্টা লাগে, আর সেখানে যদি বৃষ্টি হয় তাহলে তো শেষ, গাড়ি নদীতে আটকে যাবে। ফলে সেখানকার মানুষের মনে হয় ভারত আমাদের উন্নয়ন চায় না, আমাদের নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই। যখন মানুষ উন্নয়ন দেখে না তখন তারা ভাবতে শুরু করে আমরা আমাদের মতো দেশটাকে গড়ে তুলব, আমরা আলাদা হয়ে নিজেদের মতো উন্নতি করব। একজন মিজো বলেন, উই ফিল ফিজিক্যালি কানেক্টেড টু ইন্ডিয়া বাট ইমোশনালি উই ডিসকানেক্টেড। এই লাইনটা হৃদয় বিদারক। বহু বছর ধরে সড়ক খারাপ, স্বাস্থ্য পরিষেবা কম, দেশের মিডিয়ায় কোনো জায়গা নেই, দিল্লির সিদ্ধান্তে স্থানীয়দের কোনো মতামত নেই। এই অবহেলার অনুভূতি বিচ্ছিন্নতার আগুনকে আরো বাড়িয়ে দেয়।
ভারতের এই রাজ্যগুলো বিচ্ছিন্নতার 3টা বড় কারণ আছে। নাম্বার 1, উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের ভাষা, সংস্কৃতি, পোশাক, নাচ, ইতিহাস একেবারে আলাদা। তারা ভাবে ভারতের ভিতরে থাকলে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলবো। উদাহরণ, নাগা, গ্রেটার নাগাল্যান্ড, কুকি, কুকিল্যান্ড, বড়ো, বড়োল্যান্ড, গারো, গারোল্যান্ড। প্রত্যেক গোষ্ঠী চায় নিজেদের জমি নিজেরা চালাবে, পরিচয় যেন হারিয়ে না যায়। পরিচয় হারিয়ে যাবে, এটাই তাদের সবচেয়ে বড় ভয়। 2 নম্বরে, জমি ও ঐতিহ্যগত অধিকারের প্রশ্নে। ব্রিটিশ যুগে ও পরে অনেক পাহাড়ি এলাকা রিজার্ভ ফরেস্ট, গভর্নমেন্টস ল্যান্ড, নো ম্যান ল্যান্ডস ঘোষণা করা হয়। ফলে হাজার বছরের গ্রামগুলো হঠাৎ হয়ে যায় অবৈধ। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাদের ঐতিহ্যগতভাবে জমি আসাম, মণিপুর, অরুণাচল জুড়ে। কুকি, তাদের গ্রামকে উচ্ছেদ অভিযান চালানো হয়। বড়ো, তারা মনে করে ইন্ডিয়ান সরকার তাদের জমি দখল করছে। মিজো মনে করে বন আইন বদলানোর ফলে তারা অনেক জমি হারিয়েছে। এই জমি নিয়ে লড়াই আলাদা হওয়ার অন্যতম কারণ 3, রাজনৈতিক অবহেলা ও উন্নয়নের অভাব। বহু বছর ধরে সড়ক খারাপ, স্বাস্থ্যসেবা কম, সব মিলিয়ে অসন্তোষ তৈরি হয়। দুর্নীতি ও চাকরির সংকট। মানুষ ভাবতে শুরু করে আমরা ভারতের অংশ, কিন্তু ভারত আমাদের চিনে না, ভারত আমাদের দেখে না। 1960 থেকে 2000 সাল পর্যন্ত উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে সশস্ত্র আন্দোলন হয়। নাগাল্যান্ডে NSCN IM, NSCN কে, মিজোরামে MNF, আসামে উলফা, মণিপুরে বেশি সশস্ত্র দল আছে। ত্রিপুরায় জমি ফিরে পাওয়ার দাবিতে সশস্ত্র লড়াই, সরকার পাঠায় সেনা, প্রয়োগ করে AFSPA। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হয়, কিন্তু ক্ষোভ আরো গভীরে ঢুকে যায়। আজ বড় সশস্ত্র আন্দোলন কমে গেছে, অনেক চুক্তি হয়েছে। মিজো চুক্তি, বড় চুক্তি, নাগা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এখনো চলমান, তবু সমস্যা রয়ে গেছে। মণিপুরে কুকি মেইতেই সংঘাত, নাগাল্যান্ড ও আসাম সীমান্ত সংঘাত, কুকিল্যান্ডের চাহিদা, গারো খাসি উত্তেজনা, জমি ও পরিচয় ভিত্তিক লড়াই। এখানকার মানুষের ভিতরে এখনো ভয়, আমাদের পরিচয় বাঁচবে তো। উত্তর পূর্বের চারিদিকে আছে চীন, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান ও নেপাল। মায়ানমারের জঙ্গলে অনেক বিদ্রোহী গোষ্ঠীর সেফ হাউস। চীনও অতীতে তাদের সাহায্য করছে। বিদ্রোহীরা ভাবে ইন্ডিয়া ক্যান নট কন্ট্রোল আস, উই হ্যাভ বর্ডার্স টু এসকেপ। এই অবস্থান ভারতের জন্য আরও জটিল করে তুলেছে। এর ফলে ভারত সরকারের পক্ষে নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এইসব স্বাধীনতাকামী গোষ্ঠী মনে করে বাহির থেকে বড় কোনো সাহায্য পেলেই এই অঞ্চলগুলোকে স্বাধীন করা সম্ভব। আসলে কি উত্তর পূর্ব ভারতের মানুষ 7 সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চায়? ভাইরাল ন্যারেটিভ বলে নর্থ ইস্ট ওয়ান্টস ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সত্যটা সহজ নয়। অধিকাংশ সাধারণ মানুষ স্বাধীনতা চায় না, তারা চায় সম্মান, পরিচয় রক্ষা এবং এই অঞ্চলগুলোর উন্নয়ন। বিচ্ছিন্নতা চায় মূলত কিছু আর্মড গ্রুপ, কিছু ট্রাইব ন্যাশনালিস্ট। একজন মেজো ছাত্রের ডায়লগ, উই ডোন্ট হেট ইন্ডিয়া, উই জাস্ট ওয়ান্ট ইন্ডিয়া টু ট্রিট আস লাইক ইন্ডিয়া, ডোন্ট টেল আস আউটসাইডার। উত্তর পূর্ব ভারতের এই সংকট কোনো সামরিক সংকট নয়, এটা মানসিক দূরত্বের সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে তাদের পরিচয়কে ভারতীয় সরকারকে সম্মান করতে হবে। এখানে দরকার সত্যিকারের অটোনমি, এই সকল রাজ্যগুলোর অনেক উন্নয়ন, রাজধানীর সাথে সাংস্কৃতিক সেতুবন্ধন এবং সবচেয়ে বড় যেটা দরকার, এখানে সেনা পাঠানো নয়, এখানে দরকার সংলাপ, তাদেরকে বোঝা। একজন নাগা মহিলার ডায়লগ, টক টু আস, আন্ডারস্ট্যান্ড আস, নট এভরিথিং ক্যান বি সলভ উইথ দ্য আর্মি। উত্তর পূর্ব ভারতের মানুষ ভারতকে শত্রু ভাবে না, তারা শুধু চায় স্বীকৃতি, সম্মান আর সমতা। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্য আর অজানা ইতিহাস তুলে ধরেছে, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে লিখুন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান। আমি সাইফুল, দেখা হবে পরের ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।